আসসালামু আলাইকুম। ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর লাবিব। তো আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়ব। সাইবার ঝুঁকি সম্পর্কে জানি ও তথ্য ও নিরাপত্তা নিশ্চিত করি। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের নতুন পাঠ্যক্রমে পড়াশোনাগুলো পুরাতন বই থেকে একটু আলাদা করা হয়েছে। তবে ভয়ের কিছু নেই। আপনারা একটু ভালো করে দেখলে বুঝবেন। যদিও নতুন শিক্ষাক্রমে আমাদের প্রতিটি লেসনের শেষে কিছু ব্যবহারিক বিষয়াদি থাকে বা প্রতিটি লেসনে পরে আমাদেরকে কিছু ব্যবহারিক কাজকর্ম করতে হয়। তো আমরা চলুন দেখে নিই এই অধ্যায় শেষে আমরা আসলে কি কি শিখবো। তো প্রথমে আমরা এই অধ্যায়গুলো বিভিন্ন সেশনে ভাগ করা হয়েছে। তো প্রথম সেশনে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ। তারপর সেশনে আছে অনুসন্ধানে সাইবার অপরাধ। তারপরে হচ্ছে সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। আসলে এ পর্যন্ত আমরা একটু বর্ণনামূলক কথাবার্তায় জানবো। তারপরে হচ্ছে আমরা যদি এই 4 নাম্বার সেশনটা দেখতে পাই, নিরাপদ হোক সাইবার জগৎ। এখানে মূলত আমাদের এই 4 নাম্বারটায় বিভিন্ন সাইবার আইন প্রণয়ন সম্পর্কে আমাদের জানতে হবে। কিভাবে প্রণয়ন করা হচ্ছে, সাইবার আইনগুলো কিরকম হয়। তো এটা মূলত একটা হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদের একটা মেজর পার্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে 5 নাম্বার যেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার নিরাপত্তা কৌশল চর্চা। তো উম, তো এখানে হচ্ছে আমাদের মূলত ইন্টারনেট ব্যবহারের যে নিরাপদ থাকার যে কৌশলগুলো, এটা মূলত একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। কিভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করে নিরাপদ থাকতে পারি, কিভাবে এটা হচ্ছে আমরা আরো সেফলি আরো ভালোভাবে ব্যবহার করতে পারি, আমাদের তথ্য যেন কেউ চুরি না করে। হ্যাঁ, এগুলো সম্পর্কে জানবো। এই তথ্য চুরির ব্যাপারগুলো আমরা হচ্ছে পরবর্তী যখন আলোচনা করতে থাকবো আরো ভালো করে জানতে থাকবো। তারপরে হচ্ছে এই 6 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা। এখানে মূলত একটু আমরা হচ্ছে ওই ক্লাসের মধ্যে একটু ব্যবহারিক কাজকর্ম করতে হবে, একটু আমরা বিভিন্ন নাটকের মাধ্যমে বিভিন্ন পোস্টারিং এর মাধ্যমে মানুষকে আমরা সচেতন করব। হ্যাঁ, তারপরে হচ্ছে 7, 8 যেটা আছে ভিডিও এডিটিং এবং আপলোডিং। এটা মূলত এই মানে চ্যাপ্টারটার মূল ব্যবহারিক পার্ট। এটা আমরা হচ্ছে পরবর্তী একটা কোনো একটা লেসনে জানবো। আপাতত আমরা এই 6 পর্যন্ত হচ্ছে পড়াশোনা করব। তো এখানে হচ্ছে এই সেশন ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ। হ্যাঁ, তো এখানে আমরা নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তার একটা তুলনা করব। মূলত এই তুলনাটা করার কারণটা হচ্ছে যে আমরা আগে দেখব নন ডিজিটাল মাধ্যম অর্থাৎ আমাদের বাস্তবিক জীবনে কি কি ধরনের চুরিগুলো হচ্ছে এবং এগুলোর সাথে কিন্তু ডিজিটাল মাধ্যমে চুরিগুলোর একটা মিল রয়েছে। আর তারপরে আমরা দেখব হচ্ছে ডিজিটাল মাধ্যমে বিভিন্ন সাইবার অপরাধ। তো ডিজিটাল মাধ্যমে সাইবার অপরাধ গুলাকে আমরা 4 ধরনের ভাগে ভাগ করেছি, যেরকম ডাটা ইন্টারসেপশন, ডিডোস অ্যাটাক, হ্যাকিং, কম্পিউটার ম্যালওয়্যার। তো আমরা হচ্ছে এই 4টা ধরন সম্পর্কে যখন জানবো তখন দেখতে পাবো যে এগুলোর সাথে মূলত নন ডিজিটাল মাধ্যমে এই অপরাধগুলোরও কিছু মিল রয়েছে। তো নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তার একটা তুলনা করার জন্য যদি আপনাদেরকে এই ছবিগুলো দেখতে বলি, দেখেন এখানে হচ্ছে এই যে মিস্টার বিন হচ্ছে পাশের জনের খাতা থেকে কপি করছে, বা এই যে একটা ব্যক্তি এখানে দেখা যাচ্ছে যে কারো তথ্য অন্যজনের কাছে পাচার করে দিচ্ছে। তো নন ডিজিটাল মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের আহ অপরাধগুলো এভাবে সংগঠিত হচ্ছে যে আমরা আহ কখন কি করছি যে কারো তথ্য আমার চুরি করা লাগবে, ধরেন আমার একটা অফিসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য লাগবে। তো আমি কি করব, ওখানে আমি আমার একটা লোক সেট করব, একটা লোক রাখবো বা আমি কাউকে ঘুষ দিব যে তার তথ্যগুলো আমাকে এনে দেওয়া হোক। আহ ডিজিটাল মাধ্যমে কিন্তু আমরা যখন অপরাধগুলো সংগঠিত হয় অনেকটা এরকম ভাবে সংগঠিত হয়, তবে সেটা ডিজিটাল মাধ্যম, সেখানে কোনো মানুষ কিংবা শারীরিক ভাবে হয়তো আমরা ওইভাবে প্রবেশ করি না। কিন্তু আমরা যদি একটা ডিজিটাল মাধ্যমে হচ্ছে অপরাধের একটি উদাহরণ দেখি তাহলে এই ডাটা ইন্টারসেপশনটা আমরা দেখতে পারি। তো উদাহরণস্বরূপ আপনারা কিন্তু আহ, যেটা হচ্ছে আপনাদের বই দেওয়া আছে যে আমরা কৃষি কাজের জন্য পানির পাম্প থেকে যেরকম জমিতে সেচ দেওয়া দেখেছি। সাধারণত পানির পাম্প থেকে জমি বা ক্ষেতে নালা করে অর্থাৎ পাইপের সাহায্যে কিন্তু পানিটা দেওয়া হয়। তো এখন হয়েছে কি, ধরেন আপনি জমি চাষের জন্য পানির পাম্প থেকে আপনার জমিতে হচ্ছে নালা কেটে নিয়ে গেছেন। তো এখন মাঝখানের নালার কেউ যদি এই যে আপনার যদি এই যে এই ছবিটা খেয়াল করেন, এই যে এই ছবিটা খেয়াল করেন, এখানে দেখেন দুজন মানুষ হচ্ছে চিঠি আদান প্রদান করছে। মাঝখানে একজন হচ্ছে ওদের যে চিঠি আদান প্রদান করার জন্য যে মাধ্যমটা আছে বা আমাদের ওই যে আমরা যে
কৃষি জমির কথা বলছিলাম, কৃষি জমির যে নালাটা আছে, অর্থাৎ পানির পাম্প থেকে জমিতে পানি যাওয়ার জন্য যে নালা, আমরা যে যেরকম একটা নালা কেটে হচ্ছে ওখান দিয়ে হচ্ছে পানি নিয়ে যাই, তো এই নালার মাঝখানে যদি কেউ হচ্ছে একটু কেটে দেয়, একটু ছিদ্র করে দেয়, ছিদ্র করে সে যদি তার নিজের জমিতে হচ্ছে ওই ছিদ্র লাইনটা দিয়ে দেয়, তাহলে কিন্তু কিছু পানি ওর জমিতে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা নন ডিজিটাল মাধ্যমে হচ্ছে অপরাধ। এন্ড এই কাজটাই হচ্ছে ডাটা ইন্টারসেপশনের ডিজিটাল মাধ্যমে হয়। কি হয়, যে এই যে দেখেন, আমরা হচ্ছে এই যে এই ছবিটাই দেখেন, আমরা হচ্ছে এই পাশ থেকে ডাটাটা একটা তারের মাধ্যমেই ধরেন আমরা হচ্ছে এই পাশে পাঠাচ্ছি। এই মাঝখান থেকে হচ্ছে এই ভদ্রলোক কি করেছে, এই যে হচ্ছে এই তারটা আছে বা এই মাধ্যমটা আছে, এখান থেকে সে একটু কোনোভাবে সে এই তারটাতে প্রবেশ করেছে বা এখান থেকে একটু কেটে সে তথ্যগুলো নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো ডিজিটাল মাধ্যমে আমরা এই সাইবার অপরাধটাকে বলি ডাটা ইন্টারসেপশন। মাধ্যমে সাইবার অপরাধের আরেকটি হচ্ছে ধরন হচ্ছে এই ডিডোস অ্যাটাক, যেটাকে হচ্ছে আমাদের আমাদের আমরা বলি ডিডোস অ্যাটাক। সো ডিডোস অ্যাটাকটা কিরকম, আমি যদি একটা উদাহরণ হিসেবে আপনাকে বলি, ধরেন একটা ব্যক্তি, এই যে এই জিরোর মতো একটা জিনিস, এটাই হচ্ছে একটা ব্যক্তি। তো ওনাকে হচ্ছে আপনারা হচ্ছে আমরা একটা টিভিতে একটা ইন্টারভিউর জন্য ডেকে নিয়ে গেছি। তো ওনাকে যদি হচ্ছে টিভিতে ইন্টারভিউ ডেকে নিয়ে গিয়ে ধরেন 10 জন মানুষ 10 দিক থেকে 10 ধরনের প্রশ্ন করা শুরু করলো ওকে, বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করলো ওকে। তো ওই লোকটা কি করতে পারে, ওই লোকটা কি একসাথে সবগুলো লোকের প্রশ্নের উত্তর দিতে পারবে? না, অবশ্যই না। তো এতে কি হবে, এই লোকটা হচ্ছে হঠাৎ করে বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে সে হচ্ছে একটা পাগলাটে কোনো কাণ্ড 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 করে ফেলবে। হ্যাঁ, তো এই যে যে আমরা হচ্ছে একই ব্যক্তিকে আমরা অনেক ধরনের প্রশ্ন একই সাথে করে, মানে একটা লোককে একসাথে অনেক ধরনের প্রেশারাইজ করছি, এটাকেই মূলত হচ্ছে সাইবারে সাইবারে যখন আমরা করব এটাকে বলা হয় ডিডোস অ্যাটাক। অর্থাৎ ডিডোস অ্যাটাকে হচ্ছে আমরা একটা যে কোনো একটা কম্পিউটারে, এই যে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি, এই যে একটা লোক এখানে বসে বসে একটা মানে কম্পিউটারের মাধ্যমে সে এই তিনটা কম্পিউটার, এই যে এই পাশে এগুলো হচ্ছে বট, এই বট গুলা হলো এই ব্যক্তির বানানো, সে হচ্ছে একাই এই 4-5 ধরনের কোশ্চেন বা 4-5 ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন বা বিভিন্ন ধরনের মেসেজ, এগুলো সে তৈরি করেছে। তৈরি করে সে আমরা এখানে ছবিতে 4-5 ধরনের দেখলেও সে আসলে মূলত অনেক ধরনের মেসেজ বা অনেকগুলো ধরনের প্রশ্ন সে তৈরি করে একটা কম্পিউটারে অথবা দুই একটা কম্পিউটারে পাঠাচ্ছে। এতে কি হচ্ছে, এই কম্পিউটার কি হচ্ছে, সে তার মানে নর্মাল কাজগুলা করতে পারছে না। এই যে সে বিভিন্ন একই কম্পিউটারে অনেক ধরনের প্রশ্ন বা অনেক ধরনের কিউরি পাঠানোর কারণে সে যে এই যে এভাবে হচ্ছে তার কাজটা করতে পারছে না, এই কম্পিউটারটা ভিকটিম হচ্ছে। এটাকে মূলত সাইবারের ভাষায় বলে ডিডোস অ্যাটাক। সো ডিডোস অ্যাটাকে আরেকটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। ধরেন আমরা হচ্ছে অনেকে কিন্তু ইমেল ইউজ করি। হুম, তো ইমেলে কি হয়, আমাদের অফিসের দরকারি গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ আসে। তো ধরেন এটা হচ্ছে আপনারা হচ্ছে একটা ইমেল ইনবক্স, এটা হচ্ছে আপনার ইমেল ইনবক্স। তো ইমেল ইনবক্স আপনার প্রতিদিন হচ্ছে গুরুত্বপূর্ণ মেসেজ আসে। তো এই যে এই ব্যক্তি কি করলো, ধরেন আমাদের এই যে এই ব্যক্তিটাই, এই ব্যক্তি কি করলো, আপনার ইমেল অ্যাকাউন্টে সকালবেলা সে 1 লক্ষ মেসেজ পাঠিয়ে দিল। 1 লক্ষ মেসেজ। হুম, তো 1 লক্ষ মেসেজ পাঠিয়ে দেওয়ার কারণে কি হলো, আপনার যে সকালবেলা যে দরকারি ইমেলটা আসে আপনি কিন্তু সেটা আর খুঁজে পাবেন না। হুম, তো এখন এই লোক যদি আপনাকে ফোন করে বলে যে আপনার ইমেল অ্যাকাউন্টে যে 1 লক্ষ মেসেজ গিয়েছে, ওই 1 লক্ষ মেসেজ আমি পাঠিয়েছি, আপনার দরকারি মেসেজ যদি খুঁজে খুঁজে পেতে চান তাহলে হচ্ছে আমাকে হচ্ছে কিছু টাকা দিতে হবে বা এই কারণে আমি আপনার মেসেজ খুঁজে দিব। এই যে যে একটা ইমেইলে যে হাজার হাজার বা লাখ লাখ মেসেজ পাঠিয়ে যে আপনার হচ্ছে মূল ইমেলটা হারিয়ে ফেললো, এটাকেই মূলত বলা হয় ডিডোস অ্যাটাক। এরপরের পার্টি রয়েছে হ্যাকিং। তো হ্যাকিং শব্দটা আসলে শুনলে আমাদের মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা চলে আসে। একটু রহস্যময় জীবনযাপন হ্যাকারদের, অর্থাৎ যারা হ্যাকিং করছে ওদেরকে একটু রহস্যময় ভাবে হচ্ছে আমরা বিভিন্ন মুভিতে দেখে থাকি। তো হ্যাকিংটাও আসলে এক ধরনের সাইবার অপরাধের মধ্যে পড়ে। তবে সব ধরনের হ্যাকিং কিন্তু সাইবার অপরাধ না। তো এই যে আমরা হচ্ছে এখানে দেখেন, আমরা হচ্ছে টাইপস অফ হ্যাকারস, অর্থাৎ এখানে 3 ধরনের হ্যাকারস আছে। আমরা 3 ধরনের হ্যাকারদের সাধারণত চিনি। হোয়াইট হ্যাট হ্যাকারস বা সাদা টুপির হ্যাকার বলে, আমরা হচ্ছে হ্যাকারদেরকে আমরা বিভিন্ন টুপির মাধ্যমে চিহ্নিত করি। হোয়াইট হ্যাট হ্যাকারস, তারপর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকারস অর্থাৎ যারা ধূসর রঙের টুপি পরে, তারপরে হচ্ছে আছে ব্ল্যাক হ্যাট হ্যাকারস। হ্যাঁ, তো এখানে মূলত হ্যাকারদের মধ্যে হচ্ছে যারা অপরাধ করে থাকে মূলত এই ব্ল্যাক হ্যাট হ্যাকার, অর্থাৎ
অর্থাৎ কালো টুপির, যারা কালো টুপি পরে যেসব হ্যাকাররা, এন্ড হোয়াইট হ্যাট হ্যাকার, অর্থাৎ ওদেরকে আমরা এই নামগুলো দ্বারা চিনি। মূলত এরকম না যে ও হচ্ছে মানে ওরা হ্যাকিং করার সময় এই ধরনের ধূসর রঙের টুপি পরে থাকে বা কালো রঙের টুপি পরে থাকে, ব্যাপারটা হচ্ছে এরকম না। মূলত এরকম কিছু কিছু হ্যাকার আছে যারা হচ্ছে এই যে হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। এরা মূলত ভালো ভালোর জন্য কাজ করে। মূলত এই গ্রে হেড হ্যাকার আর ব্ল্যাক হেড হ্যাকারদের জন্য এই হোয়াইট হেড হ্যাকারদের তৈরি হয়েছে। তো এই ব্ল্যাক হেড হ্যাকাররা কি করে, মূলত এরা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন ধরনের হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপস বা বিভিন্ন ধরনের তথ্য, এগুলো হচ্ছে এরা চুরি করে। এরা হচ্ছে আমাদের ডিভাইসে বা আমাদের ওয়েবসাইটে অন্যায়ভাবে হচ্ছে এরা প্রবেশ করে। তারপর হচ্ছে আমাদের তথ্য চুরি করবে, আমাদের হচ্ছে টাকা পয়সা বা যে কোনো ধরনের অনৈতিক কাজ এই এই কালো টুপি পরা সাহেবরা করে থাকে মূলত। এরপরে আছে হচ্ছে এই গ্রে হেড হ্যাকার, অর্থাৎ ধূসর টুপি পরে যারা। আহ, এই গ্রে হেড হ্যাকাররা মূলত এরা ভালো খারাপের মধ্যবর্তী। হ্যাঁ, আপনি বলতে পারবেন না সে ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে। এরা মূলত আমাদের হচ্ছে অ্যাকাউন্টে, আমাদের বিভিন্ন ডিভাইসে এরা অ্যাক্সেস নিবে। হ্যাঁ, এরা প্রবেশ করবে। এরপরে এদের ইচ্ছা হইলে ওরা হচ্ছে ওটা হচ্ছে নষ্ট করবে, ইচ্ছা হলে নষ্ট করবে না। এদেরকে মূলত আমরা বলি গ্রে হেড হ্যাকার। তারপরে হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের ব্ল্যাক হেড হ্যাকার এন্ড গ্রে হেড হ্যাকারদের জন্য মূলত এদের থেকে বাঁচার জন্য তৈরি হয়েছে এই হোয়াইট হেড হ্যাকার্স, যারা হচ্ছে মূলত এই দুইটা শ্রেণী থেকে, ব্ল্যাক হেড হ্যাকার্স এবং গ্রে হেড হ্যাকার্স থেকে আমাদের মূলত আহ নিরাপত্তা প্রদান করে থাকে। এদেরকে মূলত ইথিক্যাল হ্যাকিংও বলা হয়। তো এর পরের পার্টে হচ্ছে আছে কম্পিউটার ম্যালওয়্যার। হ্যাঁ, তো কম্পিউটার ম্যালওয়্যার মূলত হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার গুলোকে বলা হয় কম্পিউটার ম্যালওয়্যার। যেগুলো হচ্ছে আমাদের ডিভাইসের ভিতর থেকে বিভিন্ন মাধ্যমে ওরা হচ্ছে প্রবেশ করে। কখনো হচ্ছে আমরা হচ্ছে ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলাম, তো হচ্ছে কিছু ম্যালওয়্যার আমাদের হচ্ছে ওই ডাউনলোড করা ফাইলগুলোর সাথে ওরা যুক্ত হয়ে হচ্ছে আমাদের কম্পিউটারে প্রবেশ করে। আমাদের কম্পিউটারে প্রবেশ করে ওরা কি করে, আমাদের বিভিন্ন ধরনের তথ্য চুরি করে, আমাদের উপর নজরদারি করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ডিভাইস গুলোকে অনেক সময় ওরা কি করে স্লো করে দেয়। আমরা হচ্ছে যে ডিভাইস গুলো থাকে এগুলোকে স্লো করে দিই। তো এতে হচ্ছে ওদের লাভগুলা কি হয়, এদের লাভগুলা হচ্ছে আমাদের এই হচ্ছে ম্যালওয়্যার গুলাকে হচ্ছে ধ্বংস করার জন্য এই এগুলাকে মূলত কম্পিউটার ভাইরাসও বলা হয়। তো এই ভাইরাস গুলাকে ধ্বংস করার জন্য আমাদেরকে আমরা যেরকম অসুস্থ হলে বিভিন্ন ধরনের ওষুধ কিনি, তো কম্পিউটারের জন্য এরকম আমাদের ওষুধ লাগে। তো এই ভাইরাস গুলোকে ধ্বংস করার জন্য আমাদের দরকার হয় অ্যান্টিভাইরাস। তো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এই ভাইরাস গুলাকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস কিনতে হয়। তো কম্পিউটার ম্যালওয়্যার গুলো মূলত ওই যে আমরা একটু আগে জানতে পারলাম যে ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, ওই ধরনের মানুষদের আর কি কাজকর্ম, যারা হচ্ছে কম্পিউটার ম্যালওয়্যার গুলো তৈরি করে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে। তো এটাও এক ধরনের সাইবার অপরাধ। তো আমরা মূলত এখানে হচ্ছে মূলত চার ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জানলাম। যেরকম হচ্ছে ডাটা ইন্টারসেপশন, তারপর হচ্ছে ডিডোস অ্যাটাক, তারপর হচ্ছে হ্যাকিং, তারপর হচ্ছে এই কম্পিউটার ম্যালওয়্যার। আর এই সাইবার অনুসন্ধানের সাইবার অপরাধটা আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে বুলিং এবং সাইবার অপরাধ। আর আরেকটা হচ্ছে এই ফেক নিউজ এবং ফেক নিউজের কারণ। তো চলুন আমরা এখন একটু দেখে নিই যে বুলিং এবং সাইবার বুলিং গুলো মূলত কি। আসলে বুলিং বলতে আমরা কি বুঝি। বুলিং গুলো হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় আমরা যখন স্কুলে যাই, স্কুলে গেলে দেখা যাবে যে যখন হচ্ছে প্রাইমারি স্কুলের হচ্ছে বাচ্চারা হচ্ছে একে অপরের নাম ধরে কখনো হচ্ছে ব্যঙ্গ করে একটু ডাকা হয়, কাউকে একটু কটূক্তি করা, কারো গায়ের রং নিয়ে কথা বলা, কারো উচ্চতা নিয়ে কথা বলা, বা কেউ দেখতে একটু স্থূল কারোকে হচ্ছে তার আকৃতির জন্য কথা বলা, এগুলোকে মূলত বলা হয় বুলিং। হ্যাঁ, তো যে মানুষটাকে হচ্ছে নিয়ে এভাবে কথা বলা হচ্ছে, তার পেছনে তার আকৃতি নিয়ে, তার আহ শরীরের রং নিয়ে কথা বলা হচ্ছে, এগুলোকে মূলত বুলিং বলা হয়। এই লোক যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে কিন্তু ব্যাপারটা ভালোভাবে নেয় না। সে কিন্তু এই বুলিং এর জন্য অনেক ধরনের মানসিক দুশ্চিন্তায় ভোগে, মানসিক চাপে থাকে। তো এই বুলিংটা আমরা মূলত হচ্ছে আমাদের বাস্তব জীবনে দেখে থাকি। তো সাইবার হচ্ছে সাইবার জগৎটা তৈরি হওয়ার পরে সাইবারেও কিন্তু এই ধরনের বুলিং শুরু হয়েছে। যেরকম ধরেন আমরা হচ্ছে ফেসবুকে একটা যখন আমরা কেউ একটা ছবি পোস্ট করি, ফেসবুকে ছবি পোস্ট করলে দেখা যায় যে ওখানে হচ্ছে অনেক ধরনের নেতিবাচক কমেন্ট আসে,
ইতিবাচক কমেন্ট আসে, বিভিন্ন ধরনের মন্তব্য করে মানুষজন। আমরা ছবি দেওয়ার পরে ওই ছবিতে হচ্ছে বিভিন্ন ধরনের কটূক্তি করা হয়। অনেক সময় হচ্ছে নারীদেরকে অনেক ধরনের হয়রানি করা হয়। এই ধরনের কাজগুলোকে মূলত বলা হয় সাইবার বুলিং। তো বুলিং আর সাইবার বুলিং এর মধ্যে যদি আপনাদেরকে কোনো পার্থক্য লিখতে বলা হয় যে সাইবার বুলিং গুলো কিরকম হয় আর হচ্ছে আমাদের বাস্তব জীবনে কিরকম বুলিং হয়, আশা করি আপনারা এই ব্যাপারগুলো লিখতে পারবেন। যে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা হচ্ছে বাস্তবতা যে ধরনের বুলিং এর শিকার হয়, এই বুলিং গুলো হচ্ছে এগুলো হচ্ছে আমরা একটু সুন্দর করে লিখে দিব। আর সাইবার বুলিং এর কথা হচ্ছে যেরকম আমাদের ফেসবুকে হচ্ছে বিভিন্ন ধরনের আহ বিভিন্ন ধরনের তিরস্কারমূলক মন্তব্য করা হচ্ছে। তারপরে আমাদের তারপরে হচ্ছে একটা গোত্র ধরে কারো গায়ের রং নিয়ে, কোনো একটা পরিচিত মানুষের গায়ের রং নিয়ে হচ্ছে হাসি তামাশা করা হচ্ছে। এগুলোই কিন্তু মূলত হচ্ছে সাইবার বুলিং। তো বুলিং আর সাইবার বুলিং এই দুইটাই কিন্তু অপরাধ। তো সাইবার বুলিংটা এটা হচ্ছে একটা সাইবার অপরাধের মধ্যে পড়ে। আছে ফেক নিউজ এবং এর কারণ। তো আমাদের সবার জন্য কিন্তু নিউজ অর্থাৎ খবর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, আমরা হচ্ছে নিউজ দেখে আমরা হচ্ছে অনেক ধরনের সিদ্ধান্ত নেই। আমাদের এই নিউজটা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ফেক নিউজ কোনগুলো? মূলত মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা, অসত্য তথ্যের মাধ্যমে উপস্থাপনকে বলা হয় ফেক নিউজ। হ্যাঁ, তো ফেক নিউজ গুলা মূলত আমরা কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই ফেক নিউজ গুলা ছড়িয়ে থাকে। যেরকম ধরেন আপনি যদি এখানে কোথাও বললেন যে একটা ভালো কাজ করার জন্য কোনো মানুষজনকে করতে যাবেন, দেখবেন এই ফেক নিউজ গুলো এত বেশি ছড়িয়েছে যে মানুষ সেসব এখন আর বিশ্বাস করতে চায় না। মূলত কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই ফেক নিউজ গুলো হচ্ছে প্রচার করে থাকে। ধরেন আপনাকে যদি একটা উদাহরণ দিই, আপনি এখন ফেসবুকে আজকে দেখলেন যে আগামীকাল থেকে বাংলাদেশে আর কোনো ধরনের চাল পাওয়া যাবে না, চাল কিনতে পাওয়া যাবে না। হুম, তো চাল কিনতে পাওয়া যাবে না। তো এই নিউজটা হচ্ছে এই নিউজটা যদি বাজারে ছড়িয়ে দেওয়া হয় তো কি হবে? আহ, যারা হচ্ছে এখন চাল চাল যাদের দরকার আছে বা না দরকার আছে সবাই হচ্ছে হুড়মুড় করে যাবে বাজারে চাল কিনতে। তো এতে কি হবে? অতিরিক্ত ক্রেতা থাকার কারণে কি হবে? বাজারের দোকানদাররা চালের দামটা বাড়িয়ে দিতে পারবে। তো আমরা যেহেতু হচ্ছে অনেকে আমরা ইন্টারনেট ব্যবহার করি বা আমরা বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে খবর শুনি, আমরা অবশ্যই যখন কোন নিউজ শুনবো আমরা অবশ্যই সেগুলো হচ্ছে আমরা বুঝে জেনে বুঝে দেখবো যে নিউজটাকে ফেক নাকি আসলে সত্যি। তো এটাই মূলত হচ্ছে ফেক নিউজ এবং এর কারণ বা একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। তো যদি কখনো কখনো হচ্ছে পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আছে যে ফেক নিউজ কেন হয় বা এর কারণ, আশা করি আপনারা এভাবে দিতে পারবেন। এরপরে আমরা আমরা হচ্ছে যদি আমাদের মানে পাঠ্য বইয়ের সেশন গুলো ফলো করতে থাকি তো 3 নাম্বার সেশনে আমরা হচ্ছে দেখতে পাবো যে সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব। তো আপনাদেরকে জানিয়ে রেখে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখার সময় আপনাদের বইগুলো একটু ফলো করবেন। বইয়ের সাথে সাথে দেখতে থাকলে হবে কি আপনাদের হচ্ছে এই শেখাটা আরো কার্যকরী হবে। তো এই সেশন 3-এ আমরা সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাবটাকে দুই ভাগে ভাগ করেছি। এখানে হচ্ছে একটা হচ্ছে সাইবার স্টকিং আর হচ্ছে প্রোফাইল হ্যাকিং। তো আমরা হচ্ছে চলো দেখি যে সাইবার স্টকিংটা আসলে কি। হ্যাঁ, কোনো গ্রুপ বা ব্যক্তি যখন ডিজিটাল মাধ্যমে কাউকে ভয় দেখায় বা বিরক্ত করে তাকে বলে সাইবার স্টকিং। অর্থাৎ হচ্ছে আমরা হচ্ছে সাইবারে যখন ডিজিটাল কোনো মাধ্যমে বা ফেসবুকে, হ্যাঁ, আমরা হচ্ছে একটা ব্যক্তিকে সবাই মিলে হচ্ছে বিরক্ত করছি বা হচ্ছে তাকে হচ্ছে বা একজনই হচ্ছে কাউকে তাকে হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন মেসেজে, তার কাছে টাকা চাওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাকেই মূলত বলা হয় সাইবার স্টকিং। তো আশা করি পরীক্ষায় আসলে আপনি লিখতে পারবেন যে কোনো ব্যক্তি যখন ডিজিটাল মাধ্যমে কাউকে ভয় দেখায় তাকে বলা হয় মূলত সাইবার স্টকিং। তারপরে আছে এখানে মূলত যে প্রোফাইল হ্যাকিং। তো আমরা হচ্ছে যারা হচ্ছে ফেসবুক সম্পর্কে আমরা হচ্ছে যারা পরিচিত বা আমরা বিভিন্ন সোশ্যাল সাইট সম্পর্কে যারা পরিচিত আমরা জানি যে হ্যাকিংটা হচ্ছে এই প্রোফাইল হ্যাকিং শব্দটা আমরা অনেক সময় শুনে থাকি বা আমরা বিভিন্ন স্ট্যাটাসে শুনে থাকি যে আমার প্রোফাইল হ্যাক হয়েছে, মানুষজনকে স্ট্যাটাস দিচ্ছে আমার প্রোফাইল হ্যাক হয়েছে বা এই ধরনের কথাবার্তা আমরা কিন্তু প্রায় শুনে থাকি। তো আমরা চলুন একটু জেনে নিই যে প্রোফাইল হ্যাকিং গুলো আসলে কি বা হচ্ছে। তো প্রোফাইল হ্যাকিং এ মূলত যে ধরনের বিষয়াদি হয় যে এই যে কোনো ব্যক্তিকে হেনস্থা করা, তারপরে হচ্ছে এই যে নাম ভাঙিয়ে টাকা আদায়, আজে বাজে ছবি ও পোস্টের মাধ্যমে চরিত্র হননের চেষ্টা। মূলত এখানে
হচ্ছে দেখানো হয়েছে যে এই যে ব্যক্তিকে হেনস্থা, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো একটা ব্যক্তি হ্যাক হ্যাক করে, তো আমাদের ফেসবুকে কি থাকে, আমাদের ফেসবুকে আমাদের বিভিন্ন ধরনের তথ্য থাকে, আমাদের ছবি থাকে, প্রিয়জনদের সাথে বিভিন্ন ধরনের আমাদের মেসেজ থাকে। তো এটা যদি অন্য কেউ জেনে যায়, আমরা সাধারণত আমাদের এই ধরনের বিষয়গুলো ব্যক্তিগত রাখি, ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত মেসেজ এগুলো রাখি। তো এগুলো যদি অন্য কোনো একটা ব্যক্তি জেনে যায়, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের ব্যক্তিগত একটা তথ্যের, ব্যক্তিগত তথ্যের জন্য যেরকম হচ্ছে নিরাপত্তার ব্যাঘাত পড়লো, তেমনি হচ্ছে এটা একটা আমাদের একটা মানসিক অশান্তি সৃষ্টি হয়। তো সবকিছু মিলে যার প্রোফাইলটা হ্যাক করা হয়, সে হচ্ছে সেই ব্যক্তি হিসেবে হেনস্থা হয়। তারপরে হচ্ছে যে হ্যাক করে তার সাধারণত কি করে, ধরেন হচ্ছে আমরা হচ্ছে এখানে আমার একটা বন্ধু মিস্টার এ নাম, তো মিস্টার এর প্রোফাইল যদি হচ্ছে মিস্টার বি হ্যাক করে, মিস্টার বি সে যদি এই মিস্টার এর প্রোফাইলটা হ্যাক করে, তাহলে যে হচ্ছে এই মিস্টার এর ফ্রেন্ড লিস্টে আছে, মিস্টার এর ফ্রেন্ড লিস্টে যারা আছে, ধরেন মিস্টার সি বা মিস্টার ডি, ওরা কিন্তু জানবে না আসলে যে মিস্টার এর প্রোফাইলটা মিস্টার বি হ্যাক করে নিয়েছে। তো এখানে মিস্টার বি যদি মিস্টার এর প্রোফাইলে ঢুকে হচ্ছে মিস্টার সি, মিস্টার ডি ওদের কাছে হচ্ছে কিছু টাকা চায়, হুম তাহলে হচ্ছে ওরা হয়তো ভাবে মিস্টার সি মিস্টার ডি ওরা হচ্ছে ভাববে যে মিস্টার এ মনে হয় টাকাটা চাচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে যে মিস্টার সি মিস্টার ডি মিস্টার এ মনে করে টাকাগুলো কার কাছে দিয়ে দিচ্ছে, এই মিস্টার বি এর কাছে। হুম তো এভাবে হচ্ছে এই যে এই অসাধু ব্যক্তি মিস্টার বি, সে হচ্ছে এই মিস্টার এ এর নাম করে টাকাগুলো হচ্ছে হাতিয়ে নিল। হ্যাঁ, তো এভাবে হচ্ছে অসৎ উপায়ে হচ্ছে টাকা আত্মসাৎ করার জন্য অনেক সময় হচ্ছে এই প্রোফাইল গুলো হ্যাক করা হয়। তারপরে হচ্ছে ৩ নাম্বার যেটা হচ্ছে এই আজে বাজে ছবি পোস্টের মাধ্যমে চরিত্র হননের চেষ্টা। হুম তো আমাদের হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে যদি কোনো ধরনের অশালীন কোনো কিছু পোস্ট করা হয়, অশালীন কোনো ছবি শেয়ার করা হয়, এটা কিন্তু আমাদের হচ্ছে চরিত্রের উপর একটা দাগ লেগে যায়। তো মানুষ তো আর জানে না যে আমার প্রোফাইল হ্যাক হয়েছে। হুম তো এভাবে হচ্ছে মানে অন্য কেউ আমার প্রোফাইল হ্যাক করে হচ্ছে আজে বাজে ছবি বা কোনো পোস্টের মাধ্যমে আমার চরিত্র হনন করতে পারে। তো এটাও হচ্ছে একটা মানে সাইবার অপরাধের একটা উদাহরণ। তো এতক্ষণ হচ্ছে আমরা সেশন 3 পর্যন্ত মোটামুটি অনেক কিছু বর্ণনামূলক অনেক কিছুই জেনেছি যে সাইবার অপরাধ গুলো কিরকম হয়, আমাদের আসলে কি ধরনের সাইবার অপরাধের সম্মুখীন হতে হয়। এগুলো আমাদের হচ্ছে আমরা অনেক কিছু বাস্তব জীবনের কিছু বুলি সম্পর্কে জেনেছি। তো আমাদের এই সেশন 4টা হচ্ছে নিরাপদ হোক সাইবার জগৎ। তো এই সেশনে আমরা মূলত জানবো বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, যে কি কি ধরনের সাইবার অপরাধ হয়, কিছু সাইবার নিরাপত্তা পদক্ষেপ, অর্থাৎ এই সাইবারটাকে আমরা নিরাপদ রাখতে আমরা কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি, সাইবার নিরাপত্তা আইন সমূহ। আপনারা হয়তো অনেকেই হচ্ছে জানেন বা না জানলে জানিয়ে রাখি যে আমাদের এই যে সাইবার অপরাধ গুলা হচ্ছে, এই সাইবার অপরাধ গুলো দমন করার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে, বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে যেন এই সাইবার অপরাধ গুলা দমন হয়। তো এই জন্য আমাদের যে আইনসমূহ রয়েছে আমরা সে সম্পর্কে জানবো। তারপর হচ্ছে অনলাইনে জিডি করার নিয়ম। হ্যাঁ, যে আমরা যদি হচ্ছে বিভিন্ন বা কোনো ধরনের আহ নিরাপত্তা জনিত কারণে আমরা যদি ভুগি, আমরা যদি কোনো ধরনের হুমকি পাই, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পুলিশকে আগে থেকে জানিয়ে রাখতে পারি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে ওদেরকে আগে থেকে জানিয়ে রাখতে পারি। তো আগে থেকে এই জানিয়ে রাখার এই বিষয়টাকে বলা হয় জিডি। হুম তো এই জিডিটা আমরা অনলাইনে কিভাবে করতে পারি সেটাও আমরা এখানে দেখবো, এবং সরাসরি থানায় গিয়ে কিভাবে জিডি করব সেটাও আমরা এই সেশনে দেখবো। আমরা এখন দেখি যে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে, যে এখানে আমরা একটা সাইবার অপরাধ দেখি যে মোবাইলে ফোন করে কর্তৃপক্ষের পরিচয় দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো কোড জানার মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট দখল করে টাকা আত্মসাৎ। তো বিষয়টা যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ধরুন আপনার ফোনে বিকাশ অ্যাকাউন্ট আছে। হুম তো বিকাশ অ্যাকাউন্টে হঠাৎ করে একটা লোক ফোন করে বললো যে আপনি তো হচ্ছে 5 লক্ষ টাকা হচ্ছে আপনি বিজয়ী হয়েছেন, তো 5 লক্ষ টাকা বিজয়ী হয়েছেন, আপনার জন্য সেটা আমরা যেন আপনার ফোনে পাঠাতে পারি, সেই জন্য আপনার বিকাশের পিন নাম্বারটা আমাকে দেন। তো আপনি সহজ সরল মনে এই লোককে আপনার পিন নাম্বারটা দিয়ে দিন। তো এই লোক কি করবে, আপনার পিন নাম্বারটা নেওয়ার পরে এই লোক কি করবে, আপনার হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে সে প্রবেশ করে আপনার সমস্ত টাকা সে আত্মসাৎ করে নেবে। তো ফোন করে এভাবে হচ্ছে স্যার আপনার কোড জানতে পারে, আমাদের ব্যাংকে শুধু বিকাশ অ্যাকাউন্ট, আমাদের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের কোড জানতে পারে, বিভিন্ন মোবাইল ব্যাংকিং যে বিকাশ নগদ এগুলোর পিন নাম্বার জেনে নিতে পারে। তো এই জন্য দেখবেন ওরা হচ্ছে মোবাইল ব্যাংকিং গুলো যেরকম বিকাশ নগদ, ওরা ওদের প্রচারণার সময় সবসময় বলে যে আপনার পিন নাম্বার কাউকে দিবেন না।
তবুও অনেকে হচ্ছে সহজ সরল হয়ে পিন নাম্বার দিয়ে দেয়, বা ওরা কোনো মাধ্যমে, যারা হচ্ছে খারাপ লোক, ওরা কোনো মাধ্যমে এই পিন নাম্বার গুলো হচ্ছে নিজেদের মধ্যে নিয়ে নেয়, বা অ্যাকাউন্টের হচ্ছে যে পিন নাম্বারটা এগুলো নিজেদের মধ্যে নিয়ে টাকা আত্মসাৎ করে। এটা হচ্ছে এক ধরনের সাইবার অপরাধ। তো এই সকল সাইবার অপরাধের জন্য মূলত আমাদের বিভিন্ন ধরনের আইন আছে, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। এই যে তারপর হচ্ছে 2 নম্বরে আছে ইমেল অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে পরিচয় জাল করে টাকা আত্মসাৎ। তো এটা নিয়ে আমরা একটু আগে মাত্র আলোচনা করলাম যে আমরা যখন আমাদের ইমেল বা সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ যখন হ্যাক করে, তখন অন্য কেউ কিন্তু জানতে পারে না যে ওই কেউ লোকটা হ্যাক করেছে। তাৎক্ষণিক জানা যায় না। তো সেই তাৎক্ষণিক মাধ্যমে হচ্ছে অন্যরা যারা আছে অন্যরা যারা হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা হচ্ছে এড আছে, বা আমাদের পরিচিত মানুষজন, ওদের কাছ থেকে কিন্তু টাকা আত্মসাৎ করে নেয় পরিচয় গোপন করে। তারপর হচ্ছে অনলাইন কেনা বেচার সাইটে মূল্য নিয়ে পণ্য না দাও। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে সাইবার হচ্ছে যত শক্তিশালী হচ্ছে, আমরা কিন্তু কি করতে পারছি, যে অনলাইন থেকে কেনা বেচা করি। তো ধরেন আপনার একটা শার্ট খুব পছন্দ হলো, তো আপনি এই শার্টটা হচ্ছে পছন্দ হলো, আপনি শার্টটা কেনার জন্য অনলাইনে টাকা দিলেন। যে 1500 টাকা মূল্যের একটা শার্ট আপনি 1500 টাকা অনলাইনে কেনার জন্য দিলেন। তো দেওয়ার পরে দেখলেন আপনি যে সাইটে টাকাটা দিয়েছেন মতো সেই সাইটটাই গায়েব হয়ে গেছে। হুম। তো এই ধরনের কাজ কিন্তু হচ্ছে অনলাইনে হয়। হ্যাঁ ঠিক আছে, অনলাইনে আমরা কেনা বেচা করে অনেক সুবিধা পাই, আমরা অনেক জিনিস আমরা অনেক কম মূল্যে কিনতে পারি, অনেক সুবিধা হয় আমাদের জন্য। কিন্তু এরকম ভালো ভালো কিছু দিকের সাথে কিছু খারাপ দিক আছে, যেরকম হচ্ছে আমরা বাস্তবিক জীবনে হয়তো কেনাকাটার সময় এরকম অনেক ধরনের লোকের সম্মুখীন হই, যারা মূলত হচ্ছে এই ধরনের ফেক ব্যবসায়ী। তো এই ধরনের অপরাধও কিন্তু হচ্ছে অনলাইনে হচ্ছে। তো এটাও এক ধরনের সাইবার অপরাধ। তো এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জানছিলাম। আপনারা যদি আপনাদের পাঠ্য বইটা ফলো করেন, দেখবেন যে এরকম একটা ছক দেওয়া আছে যে কিছু সাইবার নিরাপত্তা পদক্ষেপ। মূলত পূর্ববর্তী সময়ে আমরা যে সাইবার অপরাধগুলো জেনেছি, সেগুলোর পরেই মূলত এই ছকগুলো দেওয়া হয়েছে, যে আমরা কোন অপরাধটা সম্মুখীন হলে আমরা এখানে কোন পদক্ষেপটা গ্রহণ করব। এটা মূলত একটা প্রশ্নের মতো, যে এখানে দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন 109, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস 999 অথবা আইসিটি হেল্পলাইনে যোগাযোগ করব। তো এটা হচ্ছে মূলত ওরা দিয়েছে। এখানে পাশে হচ্ছে ওদের আরেকটা ছক রয়েছে। এই ছকে হচ্ছে লেখা আছে যে আমরা কোন ঘটনার জন্য, কোন অপরাধের জন্য আমরা আসলে কোন কাজটা করব। তো এটা মূলত আপনাদের কাজ। আপনারা হচ্ছে এগুলা হচ্ছে আপনারা দেখবেন, যে আমাদের হচ্ছে আগে আমরা যে ধরনের, এই যে এখানে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধের সম্মুখীন হয়েছে, এই যে আহ, ধরুন আমাদের হচ্ছে এই যে অনলাইন কেনা বেচা সাইটে মূল্য নিয়ে কোনো সমস্যা হচ্ছে, তো সাথে সাথে আমরা কি করতে পারি, এটার জন্য আমরা হচ্ছে এখানে দেখবো যে আমরা এই কাজগুলো করতে পারি। হুম। যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন ফোন করতে পারি। হ্যাঁ। অথবা আমাদের আইডি হ্যাক হলে যদি নিজে না পারি দক্ষতার পর সাহায্য নিতে পারি। তারপরে হচ্ছে rev.gov.bd, www.rev.gov.bd, আমরা হচ্ছে প্রমাণ সহ এই ওয়েবসাইটে অভিযোগ পাঠাতে পারি। হুম। পিতামাতার সাথে শেয়ার করতে পারি, ডিজিটাল ডিভাইস বন্ধ করে দিতে পারি, বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরটিসি লিখিত জানাবো। হ্যাঁ, এটা করতে পারি। তবে এটা করা যাবে না, ডিজিটাল ডিভাইস বন্ধ করে দিতে পারি, এটা করা যাবে না। আহ আমরা হচ্ছে আমাদের অপরাধের অনুযায়ী আমরা হচ্ছে ব্যবস্থা নিব। কারণ হচ্ছে সাইবারটা আমাদের জন্য যতটা হচ্ছে আমাদের সাইবার অপরাধ হচ্ছে, তার চেয়ে বেশি কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনছে। এই যে আমরা যেরকম হচ্ছে অনলাইনে পড়াশোনা করছি, এটা কিন্তু আমাদের সাইবারের একটা সফলতা। তো আমরা হচ্ছে যতদূর সম্ভব আমাদের ক্ষতিগুলো হচ্ছে পাশ কাটিয়ে আমরা হচ্ছে এই দরকার দরকার হলে আমরা এই প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে আমাদের হচ্ছে যে সাইবার অপরাধগুলো এগুলো দমন করে আমরা সাইবারের সুবিধাগুলো ভোগ করবো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইবার নিরাপত্তা আইনসমূহ। মূলত এই সাইবারটা যতদিন থেকে হচ্ছে এরকম বাংলাদেশে অনেক বেশি প্রচারণা শুরু হয়েছে, বা সাইবারের সফলতা আমরা ভোগ করা শুরু করছি, তখন থেকে মূলত সাইবার অপরাধটা শুরু হয়েছে। তো সাইবার এই অপরাধগুলো ঠেকাতে আমাদের বাংলাদেশ সরকার অনেক ধরনের আইন চালু করেছে, যেমন এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006, সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2014, তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন 2014। তো আমরা না এই আইনগুলোর কথা মাথায় রাখবো। এখান থেকে কয়টা আইনের কথা লেখা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মোট পাঁচটা আইনের কথা লেখা আছে। যে পাঁচটি আইন আমরা হচ্ছে এইগুলো একটু মাথায় রাখবো। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে পারে। পর্যন্ত কয়টা সাইবার নিরাপত্তা আইন হয়েছে, বা এই ধরনের কোনো প্রশ্ন কখনো আসতে পারে। তো এই জন্য আমরা এগুলো একটু দেখে রাখবো। তো তারপরে যদি আমরা দেখতে পাই যে অনলাইনে জিডি করার নিয়ম। হুম। তো এটা একটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অনলাইনে আমরা কিভাবে জিডি করব। হুম।
তো অনলাইনে জিডি করার জন্য আমাদের বইয়ে দেখবেন কিছু ধাপ দেওয়া আছে। আমরা যদি হচ্ছে এই ধাপগুলো বা এই ভিডিওটা দেখার সাথে সাথে আমরা নিজে যদি একটু ট্রাই করি বা আমরা একটু চেষ্টা করি, এই বিষয়টা কিন্তু আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, অনলাইন জিডি করার জন্য প্রথম ধাপে আমরা হচ্ছে যে ইন্টারনেটে অ্যাড্রেস বারটি আছে, ওখানে গিয়ে যে এই অ্যাড্রেসটা লিখবো, এই যে হলুদ মার্ক এই অ্যাড্রেসটা এটা লিখতে পারি, https, এইভাবে হচ্ছে আমরা স্ল্যাশ দিই gda.police.gov.bd, এই আমরা হচ্ছে এই লিঙ্কটাতে আমরা প্রবেশ করব। অথবা আমরা একটু সহজ করতে আমরা হচ্ছে এই যে গুগলে গিয়ে যদি জিডি পুলিশ বিডি লিখে সার্চ করি, তাহলে হচ্ছে প্রথমেই যে মানে পেজটা চলে আসবে, এই অ্যাড্রেসের পেজটাই চলে আসবে। তো আমরা এটাতে হচ্ছে ঢোকার পরে আমাদের হচ্ছে প্রথমেই এই পেজটা আসবে, এরকম একটা পেজ আসবে। তো এখানে আমরা অনলাইনে হচ্ছে জিডি করার জন্য হচ্ছে আমরা হচ্ছে আরেকটু নিচের দিকে যাব, আর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এরকম একটা নির্দেশিকা লেখা আছে যে আপনার হারানো প্রাপ্তি সহজে জানমালি বিষয় যে কোনো বিষয় পরিষেবা অভিযোগ করতে এই ওয়েবসাইট ব্যবহার করুন। এগুলো আমরা হচ্ছে ওইখানে পড়লে দেখতে পাবো এরকম একটা নির্দেশনা। তো এই নির্দেশনাটার পাশেই মূলত আমরা দেখব, নির্দেশনাটার ঠিক পাশে এই যে অথবা পাশে অথবা নিচে আমরা এরকম একটা ফাইল পাবো। হুম, তো এই ফাইলে এই যে দেখেন এইখানে এই যে এই জায়গাটাতে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে ওখানে হচ্ছে আমাদের জন্য যা যা চাই আমরা হচ্ছে ফর্মটা পূরণ করবো এক এক করে। আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, আপনার হচ্ছে লাইভ ছবি তোলার জন্য আমাদের হচ্ছে ক্যামেরা ওপেন হবে ফোনের, আমরা হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুলবো। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে এই লগইন পেজে হচ্ছে মোবাইল নাম্বার গুলা হচ্ছে আমরা দিব, মোবাইল নাম্বার আমাদের কোড আসবে। এভাবে করে করে আমরা প্রথম ধাপটা সম্পন্ন করব। এই সবগুলা হচ্ছে এখানে হচ্ছে এই যে 8টা ধাপ, এই 8টা ধাপ পরটা হচ্ছে আমরা সম্পন্ন করব। 8টা ধাপ সম্পন্ন করার পরে আমাদের মূলত এই যে আমাদের দ্বিতীয় ধাপে যাবে। দ্বিতীয় ধাপে যাওয়ার পরে হচ্ছে তারপরে আমরা হচ্ছে দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা কিছু ফাইলস পূরণ করব, তারপর আমরা যাব তৃতীয় ধাপে। তো এই জিডি করার জন্য আমাদের হচ্ছে কি কি কাগজপত্র লাগবে সেগুলো আমরা হচ্ছে একটু পরবর্তী স্লাইডে দেখব। আরো কাগজপত্র আমরা যেগুলো দেখবো অথবা আমরা হচ্ছে ব্যবহারিক ক্লাসে এগুলো আরো সুন্দরভাবে শিখবো। তো এটা হচ্ছে অনলাইন জিডি করার নিয়ম। এরপরে হচ্ছে আমরা সাবমিট করে দিলে মতো অনলাইন জিডিটা সম্পূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে অনলাইন জিডি করার নিয়ম। আর হচ্ছে আমরা থানায় সরাসরি জিডি করার জন্য আমরা মূলত থানায় গিয়ে এই যে জিডি কপির আমরা এরকম একটা নমুনা থানা থেকে উঠাতে পারবো। তো এইভাবে আমরা হচ্ছে থানায় গিয়ে জিডিটা করতে পারি। তো এরপরে হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে জিডি করতে আমাদের যে ধরনের তথ্য লাগতে পারে এগুলো হচ্ছে কিন্তু অনলাইন জিডি করেও লাগতে পারে, আবার হচ্ছে আমরা যে থানায় গিয়ে সরাসরি জিডি করলে এই ধরনের তথ্য লাগতে পারে। আবেদনকারীর নাম, তারপর হচ্ছে ঠিকানা, মোবাইল নম্বর, এনআইডি নম্বর, ঘটনা সংক্ষিপ্ত বিবরণ বা এই সবকিছু লাগতে পারে। তো আমাদের হচ্ছে আমরা যদি বিভিন্ন ধরনের আমরা যদি অনলাইনে কোনো ধরনের কোনো আমরা কোনো ধরনের হ্যারাসমেন্টের সম্মুখীন হই, মানে হচ্ছে অনলাইনে আপনাকে কেউ হচ্ছে বিব্রত করছে, হুম, বা আমাদের কোনো টাকা পয়সা খোয়া গিয়ে যাচ্ছে অনলাইনে, অথবা আমরা হচ্ছে যে কোনো ধরনের সাইবার হচ্ছে নিরাপত্তার ঝুঁকি থাকলে আমরা কিন্তু থানায় গিয়ে জিডি করতে পারি। শুধু সাইবার নিরাপত্তার জন্য না, আমরা হচ্ছে বাস্তব জীবনে যে কোনো সমস্যার জন্য আমরা হচ্ছে যে কোনো হুমকির জন্য আমরা কিন্তু থানায় গিয়ে হচ্ছে জিডি করতে পারি। তো এই ছিল হচ্ছে এই জিডি করার নিয়ম কানুন। তো এরপরে হচ্ছে আমরা এরপরে সেশনে যাই হচ্ছে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল চর্চা। তো কিন্তু একটা বানান ভুল হয়েছিল মনে হয়, যাই হোক ঠিক করে দিয়েছি। তো সেশন 5-এ আছে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল চর্চা। তো আমরা এখানে মূলত হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার জন্য একটু সেফ থাকার জন্য আমরা কিছু নিরাপত্তা কৌশল আমরা এখানে চর্চা করব। যেরকম হচ্ছে আহ আমরা যদি হচ্ছে একটু জানতে পারি, আমরা যদি আমাদের হচ্ছে ইমেইলের মধ্যে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন বা 2FA যেটাকে বলা হচ্ছে ওটা আমরা যদি চালু করি, সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা, কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপস গুলো নিয়মিত আপডেট করা, সোশ্যাল মিডিয়া অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা, ব্যক্তিগত গোপনীয় তথ্য কারোর সাথে শেয়ার না করা, পিন কোড বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা। তো মূলত এই সেশনে আমরা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমরা এমনি বুঝতে পারছি যে সব ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা, কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো নিয়মিত আপডেট করা, সোশ্যাল মিডিয়া অতিরিক্ত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা, ব্যক্তিগত গোপনীয় তথ্য পিন কোড পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা, এগুলো কিন্তু আমরা জানি। কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন
বা 2FA কিভাবে চালু করা হয়, অর্থাৎ টু ফ্যাক্টর কিভাবে চালু করা হয়। তো চলুন আমরা হচ্ছে এই টু ফ্যাক্টরটা একটু আমরা দেখি। এটা হচ্ছে কিভাবে চালু করা হয় মূলত। তো টু ফ্যাক্টরটা কি আসলে আমরা জেনে নিই। টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন হচ্ছে অর্থ হচ্ছে যখন আমরা ইমেল প্রবেশের জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তখন আমাদের এসএমএস অর্থাৎ ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড যা 6 ডিজিটের হয়ে থাকে আমাদের মোবাইলে আসে। আমরা যখন সেই ওটিপি দিই তখনই কেবল আমরা ইমেলে প্রবেশ করতে পারি। তো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে যে টু ফ্যাক্টর কি বা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন কি। তো টু ফ্যাক্টরটা মূলত হচ্ছে এই যে এখানে লেখা আছে যে আমরা হচ্ছে মূলত ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ইমেইলে প্রবেশ করি। শুধু ইমেল নয়, আমরা কিন্তু ফেসবুকে শুধুমাত্র ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি। কিন্তু আহ, যদি কেউ আমাদের ইমেল এবং পাসওয়ার্ড জেনে যায় তখন কি হবে? সে তো হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের আইডিতে ঢুকতে পারে। তো এই সমস্যা থেকে এড়ানোর জন্য এই ইমেল, ফেসবুক বা এই টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনটা মূলত চালু করা হয়েছে। তো এখানে কি হচ্ছে, আমরা যখন ইমেল বা পাসওয়ার্ড দিয়ে কেউ যখন আমাদের আইডিতে বা ইমেলে ঢুকতে যাবে, তখন আমাদেরকে যে ওই ব্যক্তিটা সত্যি আমি কিনা সেটা প্রমাণ করার জন্য ওরা আমাদের ফোনে একটি মেসেজ পাঠাবে, ওরা একটি কোড পাঠাবে। তো সেই কোডটা যদি সঠিক হয় তবেই হচ্ছে সেই ব্যক্তিটা আমি, অন্যথায় সেই ব্যক্তিটা আমি নই। তো মূলত এতে কি হয়, কেউ একজন আমার পাসওয়ার্ড বা ইমেল জেনে নিল টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের মাধ্যমে মূলত আমার আইডিতে বা ইমেলে সে প্রবেশ করতে পারে না। এটাই হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের সুবিধা। তো যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আছে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন আসলে কি করা হয়, আমরা আশা করি আমরা লিখতে পারবো। তো চলুন আমরা দেখি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন আসলে কিভাবে চালু করা হয়। তো এটার জন্য আমরা হচ্ছে প্রথমে আমাদের ইমেইলে চলে যাব। আমাদের যে ইমেল আছে, ইমেলে দেখবেন হচ্ছে আমরা ইমেল অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে হচ্ছে এরকম সাইডে আমরা দেখতে পাবো এই সিকিউরিটি অপশন, এই যে সিকিউরিটি অপশন। হুম তো এই সিকিউরিটি অপশনে যখন আমরা যাব, তো সিকিউরিটি অপশনে যাওয়ার পরে মূলত আমাদের হচ্ছে এই যে এরকম একটা পেজে চলে আসবে, যেখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে যে আমি কোন ফোনটা ইউজ করি। হ্যাঁ, তো এই ফোনটা নিতে হবে। তো আমি এই যে দেখেন, এই যে আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই যে এখানে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট দ্য কোড, অর্থাৎ আপনি কোডটা কিভাবে পেতে চান। তো এখানে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনে কিন্তু ওরা হচ্ছে আপনি অন্য কেউ যখন আপনার ইমেল বা ফেসবুকে হচ্ছে ওরা প্রবেশ করতে চাইবে, তখন কিন্তু তারা একটা কোডটা পাঠাবে। কোডটা ওরা কখনো মেসেজেও পাঠায়, আবার কখনো ফোন কলের মাধ্যমে পাঠায়। তো আপনি যেভাবে নিতে চান, আপনি ধরেন মেসেজের মাধ্যমে নিতে যাচ্ছেন, তো এই যে এখানে টেক্সট মেসেজ, এটার মধ্যে হচ্ছে এরকম সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এই যে এরকম সবুজ রঙের সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে যে নেক্সট এই বাটনটাই হচ্ছে আমরা চাপবো। এই বাটনটাই হচ্ছে দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে গুগল আপনাকে হচ্ছে আপনার ফোনে তখন প্রথমে একটা কোড পাঠাবে। ধরেন আপনি যে এই নাম্বারটা হচ্ছে ব্যবহার করেছেন আপনার হচ্ছে মেসেজ আপনাকে পাঠানোর জন্য, যে কোন নাম্বারে আপনার কোড আসবে। তো সেক্ষেত্রে আপনার এই নাম্বারে যে কোডটা চলে এসেছে, তো এটা কিন্তু আপনারা হচ্ছে সাথে সাথে যদি আপনারা একটু ব্যবহারিক করতে থাকেন ফোন হাতে নিয়ে, তাহলে হচ্ছে আপনারা একটু সুবিধা হবে বুঝতে। তো আপনার নাম্বারে যে কোডটা এসেছে সেই কোডটা এখানে আপনি সাবমিট করে দেবেন, এন্টার করে দেবেন। হুম তো এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এরপরের ধাপে হচ্ছে আমরা এইরকম আমাদের একটা পেজ আসবে। তো আমরা যদি এখানে এই টার্ন অন বাটন, এই টার্ন অন বাটন হচ্ছে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনটা মানে আমাদের চালু হয়ে গেল। তো এই ছিল মূলত এই সেশনের আর কি আমাদের কথাবার্তা। তো এই এই পর্যন্তই মূলত হচ্ছে এই মানে আমাদের এই অধ্যায়টার মূলত মূল বিষয়গুলো। তারপরে যদি আমরা সেশনে যাই, তারপরে সেশনটা হচ্ছে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্য নিরাপত্তা। আপনারা যদি একটু বইটা ফলো করেন, বই দেখবেন যে আপনাদেরকে এই সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তথ্য নিরাপত্তার উপর একটি নাটক করতে বলা হয়েছে, যে আপনারা বন্ধুরা মিলে হচ্ছে একটা নাটকে অংশগ্রহণ করবেন, বা আপনারা বিভিন্ন ধরনের পোস্টারিং, বিভিন্ন ধরনের হচ্ছে পোস্টারিং বা লিফলেট বিলির মাধ্যমে কিন্তু আপনারা এই সাইবার সম্পর্কে আপনারা হচ্ছে মানুষকে সচেতন করতে পারেন। কারণ হচ্ছে মানুষজন কিন্তু জানে না যে সাইবার অপরাধ হয়। বিশেষ করে আমাদের যারা একটু বয়স্ক ব্যক্তি, ওরা কিন্তু এইসব বিষয় জানে না। আর ওরাই কিন্তু মূলত এই মানে অপরাধগুলোর শিকার হয়। হুম, তো সেশন 6 মূলত এই কথাবার্তাগুলো একটু ব্যবহারিক বিষয়। এবং সেশন 6 এর পরে যে সেশন 7 রয়েছে, সেশন 7 এও কিন্তু এই ধরনের সেশন 7, সেশন 8 ওগুলোতে হচ্ছে আপনার ওই ভিডিও এডিটিং নিয়ে হচ্ছে আমরা যে নাটকটা করবো, এই নাটকটার জন্য আমরা ভিডিও ধারণ কিভাবে করবো, কিভাবে ভিডিও এডিটিং করা যায়, তো এই ধরনের বিষয় গুলো লেখা আছে। তো ইনশাল্লাহ আমরা যদি হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়টার উপর আমরা পরবর্তী ক্লাসে আমরা সেইগুলো হচ্ছে ব্যবহারিক ভাবে আমরা দেখাবো। তো আজকে আপাতত এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।